নমস্কার, সুপ্রভাত, শুভেচ্ছা। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে আমি ডক্টর সুরজিৎ কুমার ধর, বিশিষ্ট শিক্ষক, ইতিহাস বিভাগ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। আজকে শুরু করছি দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের ইউনিট 4 এর দ্বিতীয় অধ্যায়, সংগঠিত জাতীয়তাবাদী আন্দোলন 1917 সালের আগে এবং 1917 সালের পরে। আমার প্রিয় ছাত্রছাত্রী এবং শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা সবাইকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। কেন অধ্যায়ের নাম সংগঠিত জাতীয়তাবাদ? তোমরা সবাই দেখো, স্ক্রিনে লেখা রয়েছে ন্যাশনালিজম অ্যান্ড সেপারেটিজম। এটি হচ্ছে ইউনিট 4। ইউনিট 4 তার অধীনে চ্যাপ্টার 1 সেটা ছিল রিবেল শান্তিরাজ। তারপরে আমরা আলোচনা করেছি সেটি হচ্ছে মুসলিম লীগ থেকে হিন্দু মহাসভা, বিভাজনের পথে ভারত। আজকে আমরা আলোচনা করছি এমার্জেন্স অফ অর্গানাইজড ন্যাশনালিজম, ন্যাশনাল পলিটিক্স প্রি 1917 অ্যান্ড পোস্ট 1917 টিল ইন্ডিপেন্ডেন্স। অর্থাৎ সংগঠিত জাতীয়তাবাদের সূচনা 1917 সালের পূর্ববর্তী, 1917 সালের পরবর্তী এবং এই 1917 সালের আগে এবং 1917 সালের পরে এবং স্বাধীনতা পর্যন্ত ঘটে যাওয়া ঘটনা প্রবাহ এই অধ্যায়ে আমরা তুলে ধরার চেষ্টা করছি। অবশ্যই তোমরা সঙ্গে থাকো। এবং এখানে কন্টেন্ট রয়েছে এস্টাবলিশমেন্ট অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 1885, the moderate phase of nationalist politics, Surat split, birth of extremism in Indian politics, role of Lokmanya Tilak, Bipin Chandra Pal, Lala Lajpat Rai, Aurobindo Ghosh in extremist politics, revolutionary movement in Bengal, Punjab, Maharashtra. তোমাদের প্রথমেই বলি, অধ্যায়ের নাম সংগঠিত জাতীয়তাবাদী চিন্তা ভাবনা। আমরা এর আগে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক প্রেক্ষাপটে যে সমস্ত বিদ্রোহগুলো হয়েছে, প্রতিরোধ হয়েছে, চুয়ার বিদ্রোহের দ্বিতীয় পর্ব, সন্ন্যাসী ফকির বিদ্রোহ, এই সমস্ত বিদ্রোহগুলো নিয়ে আমরা পর্যালোচনা করেছি এবং সেখান থেকে আমরা দেখতে পাচ্ছিলাম যে আস্তে আস্তে মানুষের মনের মধ্যে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে জাতীয়তাবাদ গড়ে উঠতে শুরু করেছে। আমরা এটাও দেখলাম যে সংগঠিত জাতীয়তাবাদের জন্য খণ্ড বিচ্ছিন্নভাবে বিভিন্ন ধরনের সভা সমিতিগুলো গড়ে উঠতে শুরু করেছে। আমরা বঙ্গভাষা প্রকাশিকা সভার কথা জানি, আমরা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের কথা জানি, ভারত সভার কথা জানি, রাজনারায়ণ বসুর হিন্দু মেলার কথা জানি। আমরা এটাও জানি ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, ল্যান্ড হোল্ডার্স অ্যাসোসিয়েশন। নামের মধ্যে দেখো লুকিয়ে রয়েছে কাদের প্রতিষ্ঠান। ব্রিটিশ জমিদার অ্যাসোসিয়েশন, অবশ্যই এটা ইংরেজ এবং ভারতীয় জমির মালিক যারা ছিলেন সেই সমস্ত নেতৃত্বের তাদের সুযোগ সুবিধা দেখার জন্য একটি প্ল্যাটফর্ম, মানুষকে সংগঠিত করা। যারা জমিদার ছিলেন, জমির মালিক ছিলেন, তাদের স্বার্থ সুরক্ষিত করার জন্য তাদেরকে এক ছাতার অধীনে নিয়ে আসা, তাদের দাবি দাওয়াগুলোকে প্রাধান্য দিয়ে একটি সহমত নির্বিশেষে নিজেদের মধ্যে আলাপ আলোচনার ভিত্তিতে প্রতিষ্ঠান তৈরি করা। ইংরেজদের মধ্যে যারা উদারপন্থী চিন্তা ভাবনার মানুষ ছিলেন, যারা মানবতাবাদী দৃষ্টিভঙ্গির মানুষ ছিলেন, সেই সমস্ত ইংরেজ প্রশাসকরা আমাদের ভারতীয়দের ছোট ছোট দাবিগুলো সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন এবং যার জন্য ইংরেজদের একটা অংশ কিন্তু
আমাদের ভারতীয়দের সঙ্গে সংশ্লিষ্ট হয়ে বিভিন্ন ধরনের সভা সমিতি, বিভিন্ন ধরনের অরাজনৈতিক প্রতিষ্ঠান, আমি অরাজনৈতিক প্রতিষ্ঠান কোট আনকোট এই জন্যই বললাম যে জাতীয় কংগ্রেস গড়ে ওঠার আগে যা কিছু দাবি দেওয়া সেগুলো সবই কিন্তু অরাজনৈতিক প্ল্যাটফর্মে হয়েছে, ইংরেজ বিরোধী অরাজনৈতিক প্ল্যাটফর্ম। আমার বলার উদ্দেশ্য এটাই যে কিভাবে আস্তে আস্তে ভারতীয় মানুষের মধ্যে জাতীয় চেতনাটা সংগঠিত হচ্ছে। 1857 সালে সিপাহী বিদ্রোহের মধ্য দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হয়েছে। মহারানী ভিক্টোরিয়া ইংল্যান্ডের পার্লামেন্টের পক্ষে রাজা রানীর শাসন ভারতবর্ষে কায়েম হয়েছে এবং এই জায়গায় ব্রিটিশ প্রশাসক ইংল্যান্ডের পার্লামেন্ট উপলব্ধি করেছিলেন যে বণিক কোম্পানির অধীনে ভারতবর্ষকে রাখাটা নিরাপদ নয়। এই জন্য ভারতে মানুষের মনের মধ্যে ক্রমশ যে অসন্তোষ দানা বাঁধছে, যে ছোট ছোট মানুষের মনের মধ্যে দাবি দেওয়া সেগুলো বিস্ফোরিত হয়ে সমস্ত স্তরের মানুষ এক জায়গায় এসে সিপাহী বিদ্রোহে সামিল হয়েছিল। যদিও বিদ্রোহটা করেছিল সিপাহীরা এবং সিপাহীদের বিদ্রোহ দমনের মধ্য দিয়ে বিদ্রোহটি পরিসমাপ্তি হয়, কিন্তু দাগ রেখে গেছিল ব্রিটিশ প্রশাসন ব্যবস্থায় পরিবর্তনের সংকেত বহন করে। আমরা দেখেছি যে 1858 সালে মহারানী ভিক্টোরিয়া ঘোষণাপত্রের মধ্য দিয়ে ভারতীয় শাসন ব্যবস্থায়, পুলিশ ব্যবস্থায়, আমলাতান্ত্রিক কাঠামোতে পরিবর্তন আনতে বাধ্য হয়েছিলেন। আমরা বঙ্গভাষা প্রকাশিকা সভা দিয়ে 1836 সালে মানুষের মনের মধ্যে যে জাতীয় চেতনাকে জাগ্রত করবার প্রয়াস শুরু হয়, সেই জাতীয় চেতনা জাগ্রত করার প্রয়াস কিন্তু আরো অনেক সুসংহত সংগঠিত রূপ নেয় যখন আমরা দেখলাম যে ভারত সভা তৈরি হলো। এবং এই ভারত সভা শব্দটার মধ্যে সমুদ্র হিমাচল ভারতবর্ষ, উত্তরে জম্মু কাশ্মীর থেকে দক্ষিণে কন্যাকুমারিকা, বঙ্গোপসাগর থেকে শুরু করে আরব সাগরের সীমানা পর্যন্ত বিস্তৃত যে ভারত ভূখণ্ড, সেই ভূখণ্ডে একটাই দাবি উঠল, দেশ মায়ের সেবা। আমি এই জন্যই বলছি যে ভারত সভা হয়তো ছোট ছোট মিটিং করেছে, বিভিন্ন জায়গায় কর্মসূচি নিয়েছে, কর্মশালার আয়োজন করেছে, তার একটাই উদ্দেশ্য, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ইংরেজ শাসনের বিরুদ্ধে ভারতের মানুষকে জাতীয় চেতনা, রাজনৈতিক চেতনা সম্পর্কে সজাগ করা। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় গোটা ভারতবর্ষ ঘুরে বেরিয়েছেন এবং যার ফলে আমরা দেখতে পাই যে ভারতবর্ষে আস্তে আস্তে যে জাতীয়তাবাদের চোরা স্রোত ছিল, যে জাতীয়তাবাদের চোরা স্রোতের এবং পরবর্তীকালে প্রকাশ্য চলে আসা বন্দে মাতরম আনন্দ মঠের মধ্যে নিহিত থাকা একটি শব্দ, দেশ মাতৃকার সেবা, দেশ মাতৃকার প্রতি আত্মনিবেদন, দেশ মাতৃকার পরাধীনতার গ্লানি মোচন, এবং তার জন্যই জাতীয়তাবাদকে আমাদের ব্যবহার করা। আমরা এই অধ্যায়ে দেখতে পাচ্ছি যে জাতীয়তাবাদ যেটা শুরু হলো এবং আমাদের জাতীয় কংগ্রেস, সর্বভারতীয় জাতীয় কংগ্রেস, সেই সর্বভারতীয় জাতীয় কংগ্রেস সম্পর্কে প্রথমেই বলে নেওয়া ভালো, ব্যানার্জি, বনার্জি এবং লালমোহন ঘোষেদের বিজাতীয় কংগ্রেস, কোট আনকোট। ব্যানার্জি, বনার্জি এবং লালমোহন ঘোষেদের বিজাতীয় কংগ্রেস, এই কথাটি বলার কারণ কি? আমরা দেখতে পাই যে জাতীয় কংগ্রেস যখন তার পথ চলা শুরু করে, সেই সময় যারা নেতৃত্ব ছিলেন তারা ছিলেন বাঙালি বাবুরা, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, লালমোহন ঘোষ এবং মারাঠি ব্রাহ্মণ, অর্থাৎ
আমরা লোকমান্য তিলকের কথা বলবো। এইভাবে আমরা দেখতে পাই যে কংগ্রেস প্রথম থেকে বিশেষিত হয়েছে বিজাতীয় কংগ্রেস, অর্থাৎ এটি কিন্তু জাতীয় নয়, এটি ইংরেজদের বিভিন্ন ধরনের যে অসন্তোষের সম্মুখীন তারা সিপাহী বিদ্রোহের সময় হয়েছে। ভারতবর্ষে যে জাতীয় অসন্তোষ সিপাহীরা যার নেতৃত্ব দিয়েছে, আপামর জনসাধারণ যেখানে অংশ নিয়েছে, সেখানে দেখা যায় যে জাতীয় শব্দের যে ব্যবহার তার ঠিক উল্টো দিকে জাতীয় কংগ্রেস নামের একটি প্রতিষ্ঠান তৈরি হওয়ার সময় সেখানে বিজাতীয় কংগ্রেস, অর্থাৎ আমাদের এই কংগ্রেস দলটা কিন্তু ভারতবর্ষের মানুষের উদ্যোগ আয়োজনে তৈরি নয়। সেখানে সেফটি ভালভের গল্প রয়েছে, সেখানে হিউম ডাফরিন ষড়যন্ত্রের তত্ত্বের কথা রয়েছে। এই বিষয়গুলি তোমাদের সঙ্গে আলোচনায় আমি তুলে ধরব, কিন্তু যেটা দিয়ে শুরু করলাম যে কংগ্রেস ছিল বাঙালি বাবুদের, কংগ্রেস ছিল মারাঠি ব্রাহ্মণদের, অর্থাৎ অত্যন্ত ছোট ক্ষুদ্র পরিসরে জমিদাররা যে ছোট ছোট প্রতিষ্ঠান তৈরি করেছিলেন, সেই ছোট ছোট প্রতিষ্ঠানের মধ্য দিয়ে ভারতবর্ষের হিন্দু মুসলিম সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ সবাইকে এক জায়গায় নিয়ে আসার একটা প্রয়াস ছিল। অর্থাৎ অসংগঠিত জাতীয় চেতনাকে সংগঠিত রূপ দেওয়ার একটি প্রয়াস আমরা লক্ষ্য করি। এবং আমরা যেটা দিয়ে বললাম যে কংগ্রেস হচ্ছে বিজাতীয় কংগ্রেস, অর্থাৎ ইংরেজ অবসরপ্রাপ্ত সিভিলিয়ান অফিসার অ্যালান অক্টেভিয়ান হিউম তিনি আশঙ্কা করেছিলেন ভবিষ্যতে ভারতে আরো অনেক জনরোষ তৈরি হতে পারে, অনেক ইংরেজ বিরোধী অভ্যুত্থান হতে পারে, সেই সম্পর্কে আগাম আন্দাজ করা এবং সেই আগাম আন্দাজ করবার প্রেক্ষাপট প্ল্যাটফর্ম হিসেবে জাতীয় কংগ্রেসকে নিয়ে আসা, একটি প্রতিষ্ঠান তৈরি করা যারা মানুষের মধ্যে মেলামেশা করবে, মানুষের সঙ্গে ভাব বিনিময় করবে, মানুষের দৈনন্দিন ঘটনা জানবার চেষ্টা করবে এবং তার মধ্য থেকে 1857-র মতো ভারতবর্ষে ভবিষ্যতে কোনো ধরনের অভ্যুত্থান হওয়ার প্রবণতা আছে কিনা সেটা জানতে পারলে অবশ্যই তারা ইংরেজ প্রশাসন, ইংরেজ সিভিলিয়ান, ইংরেজ আমলা যারা রয়েছেন তাদেরকে তারা বিশেষভাবে অবহিত করবেন। এবং এই জন্যই আমি বললাম নিরাপত্তা বলয়, সেফটি ভালভ হিসেবে একটি প্রতিষ্ঠানের সূচনা করতে হবে, একটি এমন প্রতিষ্ঠান তৈরি করতে হবে যেটি কিনাকে আমাদের রজনীপাল দত্তের ইন্ডিয়া টুডে গ্রন্থ 1997 সালে প্রকাশিত তার 309 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে হিউম ডাফরিন ষড়যন্ত্রের তত্ত্ব। আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় কংগ্রেসের 1885 থেকে 1905 এই যে 20 বছর, এই 20 বছর যারা জাতীয় কংগ্রেসকে পরিচালনা করলেন তাদেরকে আমরা নরমপন্থী বলি, আমরা তাদেরকে উদারপন্থী বলি। এবং এই নরমপন্থী এবং উদারপন্থীদের বিভিন্ন ধরনের দাবি দেওয়ার যে পদ্ধতি, যে প্রক্রিয়া, তার বিষয়ে বা সেই সম্পর্কে উদীয়মান যে যুব সমাজ, সেই উদীয়মান যুব সমাজের কাছে অসন্তোষ ঘনীভূত হচ্ছিল এবং তারা চরমপন্থী মতবাদ বা এক্সট্রিমিস্ট মতবাদের দিকে, আইডিওলজির দিকে আস্তে আস্তে ঝুঁকে পড়ে। এবং আমরা দেখতে পাই কংগ্রেসের মধ্যে নরমপন্থী চরমপন্থী দুটি গোষ্ঠী তৈরি হয়। এবং 1960 সালে সুরাটে এই বিভাজন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যায়। জাতীয় কংগ্রেসের প্রথম দিকে যারা ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, গোপাল কৃষ্ণ গোখলে, দাদাভাই নওরোজি, এরা ছিলেন উদারপন্থী বা নরমপন্থী কংগ্রেসের নেতৃত্বের প্রথম সারির মুখ। এবং এদের যে নীতি আদর্শ কর্মপদ্ধতি তাকে বলা হয় 3
পি প্রেয়ার, পেটিশন, প্রোটেস্ট। অর্থাৎ প্রেয়ার মানে আবেদন করো, পিটিশন মানে দরখাস্ত নিবেদন করো, এবং প্রোটেস্ট মানে মৃদু ভাষায় নিজেদের দাবিগুলো পাওয়ার জন্য একটু হম্বিতম্বি করা। আবার আমরা এই জাতীয় কংগ্রেসের নরমপন্থী নেতাদের যে কার্যকলাপ, তাদের যে কর্মপদ্ধতি, তাকে আমরা ঐতিহাসিকদের দ্বারা বিশেষিত হতে দেখেছি জয় রাধে, ভিক্ষা দাও গো, অথবা বৃষসুলভ রাজনীতি। এই যে বিশেষণগুলোতে বিশেষিত করা হচ্ছে তা কিন্তু ইতিহাসের তথ্যের যাচাইকরণের মধ্য দিয়ে জাতীয় কংগ্রেসের যারা উদারপন্থী নরমপন্থী নেতা ছিলেন তাদের যে কর্মপ্রক্রিয়া তাকে বিশ্লেষণ করে চুলচেরা দৃষ্টিভঙ্গিতে দেখার পর এই ধরনের বিশেষণে বিশেষিত করার একটি প্রয়াস আমরা লক্ষ্য করি। সুরাটে আমরা দেখলাম কংগ্রেসের মধ্যে যে বিভাজন রেখাটা মানুষ বুঝতে পারত, মানুষ উপলব্ধি করতে পারত যে কংগ্রেসের দুটো গোষ্ঠী রয়েছে। আবার নরমপন্থীদের মধ্যে মারাঠি ব্রাহ্মণ, অন্যদিকে কলকাতার শিক্ষিত বাঙালি বাবু, তাদের মধ্যেও একটা অপ্রকাশ্য বিভাজন রেখা ছিল। এবং আমরা দেখতে পাই যুব সমাজ আস্তে আস্তে এই উদারপন্থী নরমপন্থী কংগ্রেস রাজনীতির প্রতি বীতশ্রদ্ধ হয়ে চরমপন্থার দিকে এগিয়ে যেতে থাকে। এবং সেই চরমপন্থার ক্ষেত্রে আমরা অরবিন্দ ঘোষের কথা বিশেষভাবে জানি, তিলকের কথা বিশেষভাবে জানি, এবং আমরা বাংলার বুকে যে গুপ্ত বিপ্লবী দলগুলো তৈরি হচ্ছিল, যার মধ্যে অনুশীলন সমিতি, তার দুটো অংশ ছিল, একটি কলকাতা শাখা, একটি ঢাকার শাখা, এবং যুগান্তর দল, মহারাষ্ট্রের মিত্র মেলা ছিল, অভিনব ভারত ছিল, পাঞ্জাবের গদর পার্টি ছিল। এবং এই পাঞ্জাবের গদর পার্টি ভারতবর্ষে যেরকম আন্দোলন করেছে ইংরেজ শাসনকে উৎখাত করবার জন্য, ভারতের বাইরে বার্লিনেও কিন্তু কাজ করেছে। এবারে 1885 সালের 28শে ডিসেম্বর তারিখটি ভারতের সংগঠিত জাতীয়তাবাদের ক্ষেত্রে একটি মাইলস্টোন। 1885 সালের 28শে ডিসেম্বর বোম্বাইয়ের বা মুম্বাইয়ের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজের হলে 72 জন প্রতিনিধির উপস্থিতিতে এবং উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে আমরা দেখলাম যে একটি সর্বভারতীয় প্রতিষ্ঠান, আমি দল বলতে চাইছি না, কারণ রাজনৈতিক দলের যা কার্যকলাপ থাকে, রাজনৈতিক দলের যা কিছু দাবি দেওয়ার কর্মপন্থা থাকে, তার কর্মসূচি থাকে, সেরকম কিন্তু ছিল না। যার জন্য এটিকে দল না বলে আমরা অবশ্যই এটাকে একটি প্রতিষ্ঠান হিসেবে প্রথমে দেখব। এবং অ্যালান অক্টেভিয়ান হিউম, রিটায়ার্ড সিভিল সার্ভেন্ট, তিনি জাতীয় কংগ্রেস তৈরি করবার উদ্যোগ আয়োজন করলেন। উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় সবার সামনে লক্ষ্যমাত্রা রাখলেন যে ভারতবর্ষে হিন্দু মুসলিম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার মধ্যে ঐক্য আনতে হবে। মানসিক সংকীর্ণতা, সামাজিক সংকীর্ণতা, অর্থাৎ সমাজে হিন্দু মুসলমানকে মিলেমিশে থাকা, অন্যান্য সম্প্রদায়ের মানুষের সঙ্গে মতামত শেয়ার করা, এটা হচ্ছে মানসিক সংকীর্ণতাকে দূর করা। সামাজিক সমস্যা, সামাজিক সমস্যা মানে কি? সামাজিক সমস্যা মানে হচ্ছে যে ইংরেজরা ভারত থেকে অর্থ ড্রেন অফ ওয়েলথ এর মাধ্যমে ইংল্যান্ডে নিয়ে চলে যাচ্ছে, কুটির শিল্প ধ্বংস হয়ে যাচ্ছে, কুটির শিল্পকে ফিরিয়ে আনা, অথবা ভারতবর্ষ এবং ভারতবর্ষ থেকে যে সমস্ত শ্রমিকরা বাইরে গেছিল ডায়াসপোরা, তাদের বিষয়ে চিন্তা ভাবনা করা, চা বাগানের শ্রমিকদের দুঃখ দুর্দশা সেগুলোকে নিয়ে ভাবনা চিন্তা করা, এবং রাজনৈতিক কর্মসূচি নির্ধারণ করা।
এবং সেই রাজনৈতিক কর্মসূচিতে কি ছিল যে ভারত সচিবের যে অ্যাডভাইসারি কাউন্সিল সেটাকে বিলুপ্ত করতে হবে, সামরিক ক্ষেত্রে যে প্রচুর পরিমাণ অর্থ ব্রিটিশ সরকার বিনিয়োগ করছিল সেই অর্থ বিনিয়োগ করাটাকে কমাতে হবে। আগে ভারতবর্ষের মানুষকে, ভারতবর্ষের শিক্ষিত ছাত্রদেরকে ইংল্যান্ডে গিয়ে সিভিল সার্ভিস পরীক্ষা দিতে হতো। ওই জায়গায় উদারপন্থী বা নরমপন্থী নেতারা তারা বলেছিলেন যে ইংল্যান্ড এবং ভারতে একসঙ্গে ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষা হবে। লর্ড লিটন তিনি তার আমলটাকে কুখ্যাত করেছেন। কিভাবে? অস্ত্র আইন, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, দেশীয় ভাষায় সংবাদপত্র আইন। দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কি? যে সংবাদ পরিবেশন করার সময় কোনোভাবে ইংরেজ বিরোধী বা ইংরেজ সরকারের সমালোচনা করে কোনো ধরনের কোনো খবর পরিবেশন করা যাবে না। এই খবর পরিবেশন করার আগে যিনি মালিক, পত্রিকার মালিক, তাকে তার পাণ্ডুলিপি জমা দিতে হবে ইংরেজদের কাছ থেকে কন্টেন্ট ভেরিফিকেশনের জন্য। এবং যদি প্রমাণিত হয় যে ইংরেজ বিরোধী বা রাষ্ট্রদ্রোহমূলক কোনো ধরনের কথাবার্তা, কোনো ধরনের সংবাদ পরিবেশিত রয়েছে, তাহলে পত্রিকার মালিককে গ্রেপ্তার করা হবে, পত্রিকা বাজেয়াপ্ত করা হবে। এই যে দমনমূলক আইনের জন্য লর্ড লিটন কুখ্যাত হলেন, সেগুলোর কথা কিন্তু ছিল। এবং এই ঘটনাগুলো কিন্তু আমরা দেখতে পাই যে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার জন্য আস্তে আস্তে প্রক্রিয়াটাকে ত্বরান্বিত করছে। ভারতের মানুষের মধ্যে জাতীয়তাবাদী চিন্তা ভাবনার বহিঃপ্রকাশ ঘটছে। এবং ঘৃতে বা ঘিয়ে আগুনে ঘি প্রজ্বলন করা, অর্থাৎ আগুন জ্বলছিল, তাতে ঘি দিয়ে দিলে কি হবে? সেই আগুনের শিখা আরো বেশি লেলিহান হয়ে যাবে। এবং এরকম একটি ঘটনার নাম হচ্ছে ইলবার্ট বিল বিতর্ক। আমরা জানি যে ইংরেজরা যেহেতু ভারতবর্ষ তাদের ছিল উপনিবেশ, সেহেতু ইংরেজরাই বিচার, প্রশাসন সমস্তটাই পরিচালনা করত। ভারতীয়দের এখানে অংশগ্রহণের, সক্রিয়ভাবে অংশ নেওয়ার কোনো সুযোগ ছিল না। ইলবার্টের আমলে দেখা গেল যে বিচার প্রক্রিয়াতে সংশোধনী আনার চেষ্টা করা হলো। কি বলা হলো? যোগ্যতা সম্পন্ন ভারতীয়রা ইংরেজদের সঙ্গে বিচার প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। যোগ্যতা সম্পন্ন ভারতীয়রা ইংরেজদের সঙ্গে আদালতে বিচারের কাজ করতে পারবেন। উপনিবেশ ভারতবর্ষে ইংরেজদের মানসিকতায় ছিল হোয়াইট ম্যানস বার্ডেন, অর্থাৎ ইংরেজরা আমাদের সুশিক্ষিত করার জন্য, কালো চামড়া, নিগার, ব্ল্যাক ইন্ডিয়ানদেরকে সুসভ্য করার জন্য ভারতে এসেছেন। অতএব তারা কিনা ইংরেজদের বিচার করবে, এটা মেনে নেওয়া যায় না। ইংরেজদের খবরের কাগজগুলোতে প্রতিবাদ হলো, ডেপুটেশন হলো, চারিদিকে একটা বিশৃঙ্খল পরিস্থিতি, জনপ্রিয় ছড়া বেরোবে। ডাকছাড়ে ব্র্যানসন এডুইন মিলার, নেটিভের কাছে খাঁড়া, নেভার নেভার। ইলবার্ট বিল বিতর্ককে কেন্দ্র করে এই ছড়াটি ছিল খুব জনপ্রিয়। ডাকছাড়ে ব্র্যানসন এডুইন মিলার, নেটিভ, কোট আনকোট, নেটিভের কাছে খাঁড়া, নেভার নেভার। অর্থাৎ বিচার প্রক্রিয়ায় যদি নেটিভরা অংশ নেয়, তাহলে অপরাধের জন্য, দোষের জন্য ইংরেজরা দোষী সাব্যস্ত হবেন, সাজা পাবেন, এটা মেনে নেওয়া যায় না। অতএব ভারতবর্ষে যারা ইংরেজ প্রশাসন যন্ত্রের অংশ হিসেবে ছিলেন, সিভিলিয়ান অফিসাররা ছিলেন, এবং ইংল্যান্ডে তারা
হরতাল করলেন, আন্দোলন করলেন, ডেপুটেশন দিলেন, কর্মসূচি পালিত হলো এবং দেখা গেল যে এই ইলবার্ট বিলের ধারাগুলোকে পরিবর্তন করে নতুন করে আবার ইলবার্ট বিল আনা হলো। এবারে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা সম্পর্কে আমি আগে সেফটি ভালভের কথা বলেছি। রজনীকান্ত দত্তের বিখ্যাত গ্রন্থ ইন্ডিয়া টুডে, যে গ্রন্থটি 1997 সালে প্রকাশ হয়েছে এবং তার 309 নম্বর পৃষ্ঠাতে হিউম ডাফরিন ষড়যন্ত্রের কথা বলা হয়েছে। হিউম সাহেব গেলেন ডাফরিন স্যারের কাছে কিসের জন্য? যে ভারতীয় মানুষদের অনেক অভাব অভিযোগ আছে, ভারতীয় মানুষদের অনেক দাবি দাওয়া আছে, ভারতবর্ষের মানুষরা আস্তে আস্তে রাজনৈতিকভাবে সচেতন হচ্ছে, সিপাহী বিদ্রোহের পর থেকে প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে, অতএব একটা সামাজিক সংগঠন করে দিন না স্যার। অ্যালান অক্টেভিয়ান হিউম ডাফরিনের কাছে গেলেন, আবদার নিয়ে গেলেন যে ভারতবর্ষের মানুষের মনের মধ্যে অনেক দুঃখ, অনেক ক্ষোভ, অতএব একটা প্রতিষ্ঠান করে দিন না, সামাজিক প্রতিষ্ঠান। ওরা কিছু বলবে? উল্টে ডাফরিন তাকে বললেন যে তুমি একটা রাজনৈতিক প্রতিষ্ঠান তৈরি করো, তুমি একটি রাজনৈতিক প্রতিষ্ঠান তৈরি করো, যে রাজনৈতিক প্রতিষ্ঠান খবর দেবে ভারতবর্ষের মানুষের কি কি অসন্তোষ রয়েছে, তারা আন্দোলন কবে নাগাদ করতে পারে, কোথায় কোথায় আন্দোলন হতে পারে, কারা কারা আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন, এই জিনিসগুলো আমাকে বলো। এবং এটা বলবার জন্য তুমি একটা রাজনৈতিক প্রতিষ্ঠান তৈরি করো, সামাজিক প্রতিষ্ঠানের দরকার নেই। এবং এই জন্য এটাকে বলা হচ্ছে হিউম ডাফরিন ষড়যন্ত্রের তত্ত্ব। হিউম ডাফরিন ষড়যন্ত্রের তত্ত্ব। আবার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় জাতীয় সম্মেলন করেছিলেন 1883-তে, সেখান থেকেই নাকি কংগ্রেস তৈরি হয়েছিল। আবার দক্ষিণ ভারতে যারা থিওজফিক্যাল সোসাইটির লোক ছিলেন, অ্যানি বেসান্ট, কর্নেল অলকট, মাদাম ব্ল্যাভাটস্কি, এই অ্যানি বেসান্ট তাদের পক্ষ থেকে বলছেন যে মাদ্রাজের অদূরে আদিয়ার বলে যে জায়গায়, সেখানে নাকি একটা সম্মেলন হয়েছিল, কিছু মানুষজন উপস্থিত হয়েছিল, তারা তাদের মধ্যে মত বিনিময় করেছিল, তাদের সমস্যার কথা বলেছিল, অতএব ওখান থেকে নাকি জাতীয় কংগ্রেস তৈরি হয়েছে। জাতীয় কংগ্রেসের সরকারি ঐতিহাসিক উইলিয়াম ওয়েডারবার্ন বলছেন এক গোপন পুলিশ রিপোর্টের ভিত্তিতে ভারতে গণবিদ্রোহের আশঙ্কা থেকে কংগ্রেস তৈরি করার জন্য হিউম উদ্যোগী হয়েছিলেন। বিপানচন্দ্র, একজন বিখ্যাত স্বনামধন্য ঐতিহাসিক, তিনি বলছেন যে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ভারত সভা 1876 সালে যেটা তৈরি হয়েছিল, তার ভূমিকা ছিল। অনিল শীল, কেমব্রিজ গোষ্ঠীর বা ইম্পেরিয়ালিস্ট গোষ্ঠীর যিনি ঐতিহাসিক, এবং আমাদের অমলেশ ত্রিপাঠী, তিনি জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠায় ডাফরিনের নির্ণায়ক ভূমিকার তত্ত্বটিকে অতিকথন বলে মনে করেন। অত্যন্ত পণ্ডিত দুজন ব্যক্তি, একজন হচ্ছেন অনিল শীল, যিনি কিন্তু ব্রিটিশ ঘেঁষা, যাকে আমরা অনিল শীল গ্যালাঘার তত্ত্ব নামে ইতিহাসে বিশেষভাবে চিনেছি। অনিল শীল এবং গ্যালাঘার দুজনেই ছিলেন ইংরেজ ইম্পেরিয়ালিস্ট ঐতিহাসিক। তারা ডাফরিনের ভূমিকাকে মেনে নিচ্ছেন না, বা আমরা দেখতে পাচ্ছি এখানে অমলেশ ত্রিপাঠী, তিনি এমন একজন ঐতিহাসিক যিনি কিন্তু ইতিহাসের চুলচেরা বিশ্লেষণ করে সর্বজন স্বীকৃত একটি মত দিয়ে দিলেন, যেটা জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠাতে ডাফরিনের যে তত্ত্ব, ষড়যন্ত্রের তত্ত্ব, সেটাকে নস্যাৎ করে দিলেন। কিন্তু একটা কথা আমরা বলবো, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, সেটা হচ্ছে 1836 সালে বঙ্গভাষা প্রকাশিকা সভা তার যে জয়যাত্রা শুরু করেছিল, সামাজিক স্তরের সাধারণ মানুষের সমস্যা বা জমিদারদের জমিদারি ব্যবস্থার সমস্যা বা অন্যান্য সামাজিক যে বিষয়গুলো জড়িত ছিল, সেগুলো বিষয়ে যখন দৃষ্টি আকর্ষণ করা শুরু করে, সেই থেকে ভারতবর্ষে একটা সামাজিক ক্ষেত্র থেকে রাজনৈতিক ক্ষেত্রে উত্তরণের বিষয় আমরা দেখতে পাই। সোশ্যাল কনসেপ্ট ট্রান্সফার্ড ইনটু পলিটিক্যাল কনসেপ্ট।
The people in social stratum, they have realized the political need of the common people. আমার বলার উদ্দেশ্য হচ্ছে সমাজের সাধারণ স্তরে থাকা মানুষগুলো তাদের অধিকার সম্পর্কে সচেতন হতে শুরু করেছিল এই সভা সমিতিগুলোর জন্য। বঙ্গভাষা প্রকাশিকা সভা, বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, ল্যান্ড হোল্ডার্স অ্যাসোসিয়েশন, এই যে সভা সমিতি, এই জন্য এটাকে আমরা সভা সমিতির যুগ বলে চিহ্নিত করেছি। এবং আমরা দেখতে পাবো যে আমাদের কংগ্রেস প্রতিষ্ঠার প্রেক্ষাপট হিসেবে কিন্তু সভা সমিতির ভূমিকা ছিল। কংগ্রেসের নেতাদের কথা আমি বলেছি, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, যাকে বলা হয় রাষ্ট্রগুরু, যাকে বলা হয় বাংলার মুকুটহীন সম্রাট, যাকে বলা হয় সারেন্ডার নট, যার লেখা বিখ্যাত গ্রন্থের নাম এ নেশন ইন মেকিং, সেই সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। দাদাভাই নওরোজি, বিখ্যাত অর্থনৈতিক জাতীয়তাবাদী ঐতিহাসিক, তার বিখ্যাত গ্রন্থের নাম পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। ফিরোজ শাহ মেহতা, গোপাল কৃষ্ণ গোখলে, এরা আবেদন নিবেদনের মাধ্যমে ব্রিটিশ সরকারের কাছে দাবি পেশ করতেন, যেটা আমি বললাম 3P, প্রেয়ার, পেটিশন এবং প্রটেস্ট। বিপানচন্দ্র বলছেন কংগ্রেসের প্রাথমিক উদ্দেশ্য ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক জাতীয় আন্দোলন গড়ে তোলা এবং জনগণকে রাজনৈতিকভাবে শিক্ষিত করা। আমার বিষয় হচ্ছে ধর্মনিরপেক্ষ ব্যাপারটা আমাদের ভারতীয় সংবিধানে যেভাবে দেখানো হয়েছে, এখানে যে ভার্সন রয়েছে যে ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক জাতীয় আন্দোলন বিপানচন্দ্রের ব্যাখ্যা অনুযায়ী, সেখানে আমরা বলতে পারি ধর্মনিরপেক্ষ বলতে গেলে উনি বোঝাতে চাইছেন যে সমস্ত স্তরে, সে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, জৈন হোক, অন্যান্য অনগ্রসর সম্প্রদায় হোক, সাধারণ মানুষ হোক, সমস্ত ধরনের মানুষকে তিনি ধর্মনিরপেক্ষ বলে চিহ্নিত করছেন। আমাদের সংবিধানে যে ব্যাখ্যা রয়েছে যে ধর্মনিরপেক্ষ মানে রাষ্ট্রের কোনো নিজস্ব ধর্ম নেই, রাষ্ট্র সব ধর্মের প্রতি সমান সহানুভূতিশীল, যে কোনো মানুষ তার যে কোনো ধর্ম পালনের অধিকার এবং স্বাধীনতা আছে, এই জায়গা থেকে কিন্তু ধর্মনিরপেক্ষ শব্দের ব্যাখ্যা নয়। আমি ব্যাখ্যাটা দিলাম বিপানচন্দ্রের ভার্সন অনুযায়ী যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, জৈন, শিখ, খ্রিস্টান, অন্যান্য অনগ্রসর সম্প্রদায়, সাধারণ খেটে খাওয়া মানুষ, সমাজের উচ্চ কোটির মানুষ, সবাইকে এখানে কিন্তু ধর্মনিরপেক্ষ বলে বিশেষিত করা হয়েছে। রাজনৈতিক যে কর্মসূচি, সেখানে নরমপন্থীদের দাবি ছিল আইনসভাগুলো সম্প্রসারণ করা, এবং সেই আইনসভা, সেটা প্রাদেশিক আইনসভা হতে পারে, সেটা কেন্দ্রীয় আইনসভা হতে পারে। আইনসভা দুটো অংশ ছিল, কেন্দ্রীয় আইনসভা এবং প্রাদেশিক আইনসভা। কেন্দ্রীয় আইনসভাতে অবশ্যই ব্রিটিশ প্রাধান্য ছিল, এবং প্রাদেশিক আইনসভাতে কিছুটা হলে ভারতীয়দের অংশগ্রহণের সুযোগ ছিল, সংখ্যাটা যদিও খুব কম। এখানে ভারতীয়রা যে তাদের প্রতিনিধিত্ব করবে, এই জায়গাটাকে নিশ্চিত করার মধ্য দিয়ে রাজনৈতিক কর্মসূচি, উদারপন্থী বা নরমপন্থী কংগ্রেসের প্রথম পর্বের নেতাদের কর্মসূচি। 1906 সালে দাদাভাই নওরোজি কলকাতা অধিবেশনে স্বরাজ শব্দটি ব্যবহার করে নতুন মাত্রা দিলেন। স্বরাজের ব্যাখ্যা কিন্তু পরে আসবে। ইন্ডিয়ান কাউন্সিল আইন 1892 হয়েছে, এবং সেখানে কংগ্রেসের কিছু দাবি মেনে নেওয়া হয়েছে, কিন্তু সেই দাবিটা কিন্তু ছিল খুবই সামান্য। সিন্ধু থেকে যদি 1 ঘটি জল তুলে নেওয়া হয়, সেটা যেরকম সিন্ধুর জলের লেভেলে কোনো ধরনের প্রভাব ফেলে না, ঠিক তেমনি মডারেট বা নরমপন্থী বা উদারপন্থী নেতারা যা কিছু দাবি পূরণ করতে পেরেছিলেন, সেটা কিন্তু অত্যন্ত নগণ্য ছিল। যার জন্য আমি বললাম যে সিন্ধু থেকে 1 ঘটি যদি জল তুলে নেওয়া হয়, তাহলে সিন্ধুর জল লেভেলের কোনো পার্থক্য হয় না। ঠিক তেমনি জাতীয় কংগ্রেসের নরমপন্থী বা উদারপন্থী নেতারা বা মডারেট নেতারা যে সমস্ত দাবিগুলো আদায় করতে পেরেছিলেন, সেগুলো ছিল নগণ্য। প্রশাসনিক ক্ষেত্রে কি হলো? সরকারি উচ্চ পদে ভারতীয়দের নিয়োগ করতে হবে এবং ভারতীয়করণ করতে হবে, অর্থাৎ ভারতবর্ষের উপযোগী
ভারতবর্ষের মানুষের জন্য এই পরিবর্তনটা আনতে হবে। ইংল্যান্ডের পাশাপাশি ভারতের সিভিল সার্ভিস পরীক্ষা এবং তাদের বয়সসীমা বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছিল, কারণ আমাদের ভারতবর্ষের ছাত্রছাত্রীরা যে বয়সে ম্যাট্রিকুলেশন আইএ পাস করে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে ইংরেজরা যে বয়সসীমা রেখেছিল সেই বয়সসীমাটা কিন্তু খুবই কম। 18-19 বছর বয়সে ইন্ডিয়ান সিভিল সার্ভিস দেওয়াটা কিন্তু আমাদের ভারতীয় সন্তানদের পক্ষে খুবই কঠিন। সেই জন্য কংগ্রেসের নেতারা দাবি করেছিলেন এটাকে বাড়িয়ে 21 বা 23-এ আনা হোক। এগুলো কিন্তু অনেক বিস্তারিত আলোচনা। আমরা জাস্ট এখানে কংগ্রেসের কর্মসূচিগুলোকে তুলে ধরছি। সামাজিক কর্মসূচি, রাজনৈতিক কর্মসূচি, প্রশাসনিক কর্মসূচি, এগুলো এভাবে জানতে হবে। সামরিক খাতে ব্যয় কমানো, অর্থনৈতিক কর্মসূচির তাত্ত্বিক ভিত্তি ছিল ব্রিটিশ ঔপনিবেশিকতাবাদের শোষণমূলক চরিত্র। রমেশচন্দ্র দত্ত হিস্ট্রি অফ বেঙ্গল, সেখানে কিভাবে সম্পদের অপহার বা ড্রেন অফ ওয়েলথ হচ্ছে, কিভাবে ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে, এগুলো কিন্তু ব্যাখ্যা করেছেন। এবং এর ফল আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় কংগ্রেসের সময়কালে 1896 থেকে 1900 সালে ভারতবর্ষে খরা, দুর্ভিক্ষ, মন্বন্তর, ভূমিকম্প, প্রাকৃতিক বিপর্যয়, এই মোকাবিলা করা ইংরেজরা কিন্তু কোনো সদর্থক ভূমিকা নেয়নি। এবং 1897 সালে 70,000 বর্গমাইল এরিয়াতে 2 কোটি জনসংখ্যা মারা গেছিল। ভারতীয় জনসংখ্যার 2 কোটি মানুষ মারা গিয়েছিল 1897 সালে, এবং 70,000 বর্গ মাইল এলাকা শ্মশান ভূমিতে পরিণত হয়েছিল। সুতরাং স্বাভাবিকভাবে বুঝতে পারছো যে ভারতবর্ষের সামাজিক ক্ষেত্র বা ভারতবর্ষের মানুষের যে সমস্যা, ভারতের মানুষের যে দারিদ্র, বিভিন্ন ধরনের খরা, ফসল না হওয়া, এইসব ব্যাপারে ইংরেজরা খুব একটা কর্ণপাত করেনি। উল্টে মহারানী ভিক্টোরিয়ার সিংহাসন আরোহণের হীরক জয়ন্তী বর্ষ পালনের জন্য তোড়জোড় করছিল কংগ্রেস নেতারা ইংরেজদের সঙ্গে হাত মিলিয়ে, যাতে করে মহারানীকে তুষ্ট করলে অন্তপক্ষে কিছু দাবি দাওয়া মেটাতে পারে। যার জন্য এটাকে বলা হচ্ছে জয় রাধে ভিক্ষা দাও। আর সব থেকে বড় কথা হচ্ছে 28শে ডিসেম্বর থেকে 30শে ডিসেম্বর বার্ষিক সম্মেলন হতো কংগ্রেসের। সেখানে কংগ্রেসের প্রাতিষ্ঠানিক লোকেরা যে কর্মসূচি নিতেন তাকে ঠাট্টা করে বলা হতো 3 দিনের তামাশা। অর্থাৎ আপামর জনসাধারণ ভারতবর্ষে যারা রয়েছেন তাদের দাবিগুলোকে গুরুত্ব না দিয়ে নেতারা তাদের দাবিগুলোকে বেশি গুরুত্ব দিয়ে ভাবার চেষ্টা করেছেন। ইংরেজদের কাছে সেই দাবিগুলোকে তুলে ধরে কিছুটা হলে আদায়ের চেষ্টা করেছেন। যার জন্য 28শে ডিসেম্বর থেকে 30শে ডিসেম্বর এই সময়কালে জাতীয় কংগ্রেসের নেতারা যে বাৎসরিক সম্মেলন করতেন তাকে উপহাস করে বলা হতো 3 দিনের তামাশা। আমরা দেখলাম কংগ্রেস লবণ নিয়ে আন্দোলন করেছে, বন সংরক্ষণ আইনের কুফল নিয়ে আন্দোলন করেছে, বিদেশে ভারতীয় শ্রমিকদের উপর অত্যাচার, ডায়াসপোরা বিষয়টি নিয়ে আলোচনা করেছে, আসামে চা বাগানের সমস্যাকে আঞ্চলিক সমস্যা বলে বিশেষিত করেছে। দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় একজন কংগ্রেসের সেই সময়কার মান্যগণ্য ব্যক্তি, তিনি আসামের চা বাগান, কুলি শ্রমিকদের সমস্যা, অপুষ্টি, অনাহার, এই বিষয়টা নিয়ে জাতীয় কংগ্রেসের যারা কলকাতার প্রথম সারির নেতা ছিলেন তাদের কাছে তিনি অবগতির জন্য জানালেন। কিন্তু কলকাতা কেন্দ্রিক বাঙালি বাবুদের কংগ্রেস প্রতিষ্ঠান, মানে আমার বলার উদ্দেশ্য যে কলকাতা থেকে যে সমস্ত ব্যানার্জি বা লালমোহন ঘোষরা কংগ্রেসকে নেতৃত্ব দিচ্ছিলেন তারা বললেন এটা আঞ্চলিক সমস্যা। কোথাকার আসাম, কোথায় দার্জিলিং পাহাড় অঞ্চলে চা শ্রমিক, তাদের নিয়ে এত ভাবার কি দরকার? বরং জমিদাররা তাদের দাবিগুলোকে, জমিদারি কর বিলোপ, এই জায়গাটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন। এবং তার ফলে কি হচ্ছে যে কংগ্রেসের মধ্যে অনেকটাই ক্ষোভ তৈরি হচ্ছে। সেখানে দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় অনেকটাই বীতশ্রদ্ধ হয়ে জাতীয় কংগ্রেস ছেড়ে দিতে বাধ্য হলেন।
এবার হচ্ছে নরমপন্থী আন্দোলন বা উদারপন্থী নেতৃত্ব, তাদের এই আন্দোলন ছিল নিয়মতান্ত্রিক। ব্রিটিশ শাসন বিচার ব্যবস্থার প্রতি তারা সম্মান জানিয়েই এগুলো করেছেন। সক্রিয় গণ আন্দোলন প্রতিরোধের পরিবর্তে আবেদন নিবেদন স্মারকলিপি। নরমপন্থীদের এই পদ্ধতি পরবর্তীকালে অরবিন্দ ঘোষ, বালগঙ্গাধর তিলকের মতো চরমপন্থী নেতারা রাজনৈতিক ভিক্ষাবৃত্তি, পলিটিক্যাল মেন্ডিকেন্সি বলে অভিহিত করেছেন। তাহলে এই যে আলোচনাটা তোমাদের সঙ্গে আমি দীর্ঘ প্রায় 45 মিনিট 47 মিনিট করলাম, সেখান থেকে কি কি প্রশ্ন বেরিয়ে আসছে? এখান থেকে আমাদের প্রশ্ন বেরিয়ে আসে 1885 থেকে 1905 সালের কংগ্রেসের প্রথম 20 বছরের কার্যাবলীর মূল্যায়ন করো। এটি হচ্ছে 8 নম্বরের প্রশ্ন। তোমাদের প্রশ্ন থাকতে পারে যে জাতীয় কংগ্রেসের শাসনতান্ত্রিক সংস্কারগুলো নিয়ে আলোচনা করো। জাতীয় কংগ্রেসের বিভিন্ন ধরনের অর্থনৈতিক দাবিগুলি কি ছিল সেগুলি লেখো। তোমাদের কাছে প্রশ্ন তুলে ধরা হতে পারে ড্রেন অফ ওয়েলথ বলতে কি বোঝায়। এই যে প্রশ্নগুলো আমি যেটুকু আলোচনা করলাম এই পর্যন্ত, সেই আলোচনার মধ্যে থাকছে কংগ্রেসের লক্ষ্য এবং কর্মসূচি ব্যাখ্যা করো। কংগ্রেসের লক্ষ্য 3 নম্বর, কংগ্রেসের কর্মসূচি 5 নম্বর। এটি 8 নম্বরের জন্য প্রশ্ন। তোমরা জানো এই অধ্যায়টি অত্যন্ত বড় একটি অধ্যায় এবং এই বড় অধ্যায় থেকে তোমাদের অনেক প্রশ্ন করতে হবে। টাইপ 1 এর জন্য একটি প্রশ্ন, টাইপ 2 এর জন্য দুটি প্রশ্ন এবং টাইপ 3 অর্থাৎ 8 নম্বরের জন্য একটি প্রশ্ন। 3 নম্বরের জন্য দুটো প্রশ্ন থাকবে, একটি করতে হবে। 4 নম্বরের জন্য 4টি প্রশ্ন থাকবে, দুটো করতে হবে। এবং 8 নম্বরের জন্য দুটি প্রশ্ন থাকবে, একটি কোশ্চেন করতে হবে। সেখানে গাইডলাইন কি আছে? 1 out of 2 questions, please write answer. 2 questions out of 4 questions, please write 1 question out of 2 question. তাহলে তোমাদের 1885 থেকে 1905 সাল পর্যন্ত যে আলোচনা করলাম, সেই আলোচনাতে যে যে প্রশ্ন তোমাদের 4th সেমিস্টারে পরীক্ষাতে আসতে পারে সেগুলো নিয়ে তোমাদেরকে ধারণা দিলাম। ফিরে আসবো বিরতির পর, সবাই সঙ্গে থেকো।